জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শরীফ ওসমান হাদি হত্যাকারীদের সুনির্দিষ্ট অবস্থান জানে না সরকার। তারা সীমান্ত পাড়ি দিয়েছে কিনা সে বিষয়েও নিশ্চিত নয় আইন শৃঙ্খলা বাহিনী। রোববার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন র্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সপ্তাহব্যাপী অভিযানে এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তারা। সন্দেহভাজন হিসেবে পুলিশের নজরদারিতে আছে আরও অনেকে। এদিকে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফ করার কথা থাকলেও আসেননি তিনি। এ সময় কর্মকর্তারা জানান, সোশ্যাল মিডিয়ায় মূল আসামিদের অবস্থান নিয়ে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্য তদন্ত করছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অনেকেই রয়েছেন নজরদারিতে। অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। সংশ্লিষ্টতায় আমরা 10 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করি এবং এই গ্রেপ্তার তাদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঘটনায় যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করেছি। ঘটনায় যে গান দিয়ে শ্যুট করা হয়েছে সেই গান উদ্ধার করা হয়েছে, গান সহ আরও 3টি গান উদ্ধার করা হয়েছে। তাছাড়া গুলি এবং আরও কিছু ডকুমেন্ট জব্দ করেছে, কিছু ব্যাংকের চেক জব্দ করা হয়েছে, পাসপোর্ট জব্দ করা হয়েছে, মোবাইল ফোন সহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এখন মামলাটি তদন্তাধীন। আমরা আসামিদেরকে রিমান্ডে নিয়ে এসে, পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আমরা মামলার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি। হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার রাতে সিআইডি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে প্রাথমিকভাবে এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে হত্যার মামলায় সীমান্ত এলাকা থেকে গ্রেফতার সিবিউন দিও ও সঞ্চয় চিসমিকে ফের 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নান জামিন পেয়েছেন। নাম্বারের ভুলে তাকে আটক করা হয় বলে জানানো হয়েছে। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে 3 বাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে বিশৃঙ্খলা দমনে কঠোর হবার নির্দেশনা দিয়েছে ইসি। বৈঠক শেষে ইসি সানাউল্লাহ জানান, হাদির মৃত্যুতে নির্বাচনী আমেজে ব্যাঘাত ঘটলেও ষড়যন্ত্রকারীরা সফল হবে না। চোরাগোপ্তা হামলা থেকে কেউ যেন পালাতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয় ইসি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারা। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে এই ধরনের যে কোনো ধরনের সম্ভাবনা নাকচ করতে বা কমাতে, এই ধরনের প্রবণতা রোধ করতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। যৌথ বাহিনী অপারেশনের ব্যাপারে বলেছি এবং কোঅর্ডিনেট করতে বলেছি। আমরা জেলা যে সেল আছে সেই সেলগুলোকে ম্যাজিস্ট্রেসির ব্যাপারে জোর দিয়েছি এবং বাহিনী ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি, কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে জোর দিয়েছি।
বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলীয় নেতাকর্মীরা। রোববার দুপুরে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এর মধ্যে দিয়ে বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী হলেন তারেক রহমান। একইভাবে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে বগুড়া ৭ আসনের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মনোনয়ন ফর্ম উত্তোলনের মধ্যে দিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রচারণা কার্যক্রম। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। রোববার বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এ সময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আবু তালেব বলেন, বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। বেগম জিয়ার নেতৃত্বে জনগণ আরও ঐক্যবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া মিলিয়ে ফেনী ১ আসন, যেখানে থেকে এর আগে মোট ৫ বার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা জেলা প্রশাসকের কার্যালয় তথা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করেছি। আমরা আশা করি বেগম খালেদা জিয়া যে আগামী ২৯শে ডিসেম্বর যে মনোনয়নপত্র দাখিল করা হবে, সেই দাখিলের আগেই উনি মনোনয়নপত্র পূরণ করে আমরা সেই কাঙ্ক্ষিত মনোনয়নপত্র আমাদের বিভিন্ন পর্যায়ের আরও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমরা এই মনোনয়নপত্র দাখিল করার প্রত্যয় ব্যক্ত করছি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে ফেলেছে। বিএনপি সরকার গঠন করতে পারলে আবারও নতুন করে দেশকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে বগুড়ায় জুলাই শহীদ স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ৩১ দফা বাস্তবায়নের কথাও জানান তিনি। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। ৩১ যেই দফাটি আমরা প্রায় ২.৫ বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিতরে অনেকগুলো বিষয় আছে। সেখানে সাংবিধানিক বিষয় আছে, সেখানে আইনগত বিষয় আছে, সেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, সেখানে নারীদের এম্পাওয়ারমেন্টের বিষয় আছে, সকল কিছু আছে। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা লজ্জা, শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণমাধ্যমে হামলা ঠেকাতে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে হোটেল রেডিসনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মবক্রেসি লালন সরকারের দুর্বলতা, এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, দেশের ইতিহাসে প্রথম গণমাধ্যমে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে তারেক রহমানের দেশে ফেরার কথা উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, দেশে রাজনৈতিক শূন্যতা চলছে, যা বিপজ্জনক। তারেক রহমান দেশে আগে ফিরলে দেশের অবস্থা কিছুটা ভালো হওয়ার সুযোগ তৈরি হতো বলে মনে করেন তিনি। যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে, এটা একটা বিপজ্জনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আরেকটু আগে, বেশ একটু আগে যদি আসতে পারতেন, তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে,
যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? এই জনগণ দিবে। তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। শরীফ ওসমান হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত শেষে এই দাবি জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে এবং সেটি যেন অবাধ এবং সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। এদিকে ওসমান হাদির জন্য দোয়া মাহফিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হাদির জানাজায় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খুনিদের বিচারের বিষয়ে সুস্পষ্ট কিছু না বলায় জাতিকে হতাশ করেছে। রোববার সকালে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াত ইসলামীর দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এ সময় জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, প্যাকেজ প্রোগ্রাম। সামনে এই ধরনের পরিকল্পনা আরও হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করে পরওয়ার বলেন, সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকালকের জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্য বা যারা সেখানে কথা বলেছেন, আমাদের আজকের আলোচকরাও বলেছেন, ওসমানের খুনিদের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন এই জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? দিনে দুপুরে ওসমান হাদিকে পাখির মতো গুলি করে হত্যা করা প্রশাসনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম। রোববার শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর বিকেলে গণমাধ্যমকে একথা বলেন তিনি। এ সময় জাতিসংঘের মাধ্যমে আসামিদের দেশে ফিরিয়ে এনে প্রকাশ্য বিচারের দাবিও জানান তিনি। অন্যদিকে সন্ধ্যায় হাদির কবর জিয়ারত করতে আসেন এনসিপির নেত্রী সামান্তা শারমিন। এ সময় তিনি বলেন, হাদির রাজনীতি ছিল প্রতিষ্ঠান গড়ার, পোড়ানোর নয়। এ সময় লক্ষ্মীপুর ও ময়মনসিংহে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দাও জানান সামান্তা। একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হলো, এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অনেকাংশে ব্যর্থ হয়েছেন। ওনার রাজনীতি ছিল প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার রাজনীতি। সেইটাকে প্রাধান্য না দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হামলা করা এবং সেই সাথে এই যে বিভিন্ন ধরনের যে ভালনারেবল জনগোষ্ঠী যারা আছে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে এক ধরনের উল্লাস যাপন করা হচ্ছে।
বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতার প্রয়োজন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৭ম সমাবর্তনে কথা বলেন তিনি। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। আমি কালকে যেই জানাজা দেখেছি জাতীয় সংসদ ভবনে, আমার মনে হয় আমি কোনোদিন এত বড় কোনো জানাজা দেখিনি। মানুষের যে আহাজারি দেখেছি, মানুষের যে দোয়া দেখেছি হাদির জন্য, আমার মনে হয় হাদিকে আমি বিশ্বাস করি হাদিকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় আল্লাহ স্থান দিবে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের এখনও ধরতে না পারায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের রাজনীতিকরা। একই সঙ্গে নির্বাচনের আগে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থী, ভোটার সহ সব পক্ষের জন্যই উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তারা। রোববার বিকেলে নির্বাচন ও নাগরিক নিরাপত্তা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই অভিযোগ করেন বক্তারা। এ সময় তারা বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার উঠে পড়ে লেগেছে। ওসমান হাদিকে হত্যা ও পরবর্তীতে গণমাধ্যমে হামলা, মানুষ পুড়িয়ে হত্যা, এই সব কিছুই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। গোলটেবিল বৈঠকে উপস্থিত আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা দেশের সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। এছাড়াও বক্তারা বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন। বলছেন পুলিশি নিরাপত্তা দিবেন, খুব ভালো কথা, আমাকে নিরাপত্তা দিবেন, আমার ভোটারের নিরাপত্তা কে দিবে? সিসিটিভি ক্যামেরা খুব দরকার, এবং এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। বডি ক্যাম দরকার, এবং এটা গভর্নমেন্ট বলছে তার টাকা নাই। এই সমস্ত ফালতু কথাবার্তা আমরা শুনতে চাই না। কমিটমেন্ট দেই যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের মধ্যে কাদা ছড়াছড়ি ইত্যাদি ইত্যাদি যাই থাক না কেন, জাতীয় প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে যাতে আমরা দ্বিমত না হই। যে ঐক্য আছে সেই ঐক্যটাকে আবারও সরকারকে এই জায়গাটায় ইন্টারভেন করতে হবে। যারা খুন করেছে তারা দেশের বাইরে চলে গেছে, সেই সুযোগ তারা পায় কি করে? এই প্রশ্নগুলি জনমনে অবশ্যই আছে, এবং এই প্রশ্নগুলির উত্তর আমাদের পেতেই হবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় ভারত সরকারের প্রেস নোট প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ব্যর্থ হয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। একজন ব্যক্তির হত্যার ঘটনা কেন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার কারণ হবে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন পররাষ্ট্র উপদেষ্টা। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবেও তারা এসছে। আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন? আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন। রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসার জন্য সাক্ষাৎকার নির্ধারিত ছিল তাদের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে। ময়মনসিংহের ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট 12 জন গ্রেফতার হলো। পুলিশ জানায়, শনিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান ও কাইয়ুম নামে 2 জনকে আটক করা হয়। এর আগে এই ঘটনায় আরও 10 জনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের আদালতে তুলে 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে দীপুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মানববন্ধন থেকে হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। গত 18 ডিসেম্বর রাতে ভালুকার জমিরদিয়া এলাকায় পায়োনিয়ার নিটওয়ার্স বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে
দীপু চন্দ্র দাস নামে এক কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলার ঘটনায় ৩ দিন পর থানায় মামলা করা হয়েছে। ধানমন্ডি থানায় এই মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ধানমন্ডি থানা পুলিশ জানায়, ছায়ানটে হামলার ঘটনায় কয়েকজনকে নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করা হয়েছে। ১৯ ডিসেম্বর একদল হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে ছায়ানট ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করে। তারা ভবনের সিসি ক্যামেরা, আসবাবপত্র এবং বাদ্যযন্ত্রের ক্ষতি করে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ থেকে পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। মহান মুক্তিযুদ্ধের উপসেনাপতি, দেশের প্রথম বিমান বাহিনী প্রধান একে খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারে তার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দুপুরে বিমান বাহিনী বাসার ঘাঁটিতে জানাজায় প্রধান উপদেষ্টা উপস্থিত থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজায় ৩ বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অফ অনারের পাশাপাশি আকাশ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। 3টি হেলিকপ্টারে প্যারেড গ্রাউন্ডে ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করা হয়। পরে ঢাকা সেনানিবাসের শাহীন কবরস্থানে একে খন্দকারকে সমাহিত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকসুর নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশের দাবির প্রেক্ষিতে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেছেন 6 দিন। সন্ধ্যায় 6 দিনকে নিয়ে উপাচার্যের বাসভবনে বৈঠকে বসে প্রশাসন। 4 ঘন্টার বৈঠক শেষে দিনদের সিদ্ধান্তের কথা জানান রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসুদ। এর আগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা আওয়ামীপন্থী 6 দিনের অপসারণ দাবি করে। পরে ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। ডিনদের মেয়াদ শেষ হয়ে গেছে গত 18 তারিখে। বিশ্ববিদ্যালয়ের বাস্তবিক কিছু কারণে আমাদের সমাবর্তন ভর্তি পরীক্ষা আমাদের নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট হচ্ছে 6 জন ডিনকে তিনি ডেকেছিলেন, 6 জনই আসছিলেন এবং তাদের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা আমাদের হয়েছে। তারা নিজেরাই মনে করছিলেন যে এই বিদ্যমান এই পরিস্থিতিতে তারা অপারগতা প্রকাশ করছিলেন। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা 12টার দিকে টাউন হলে মোমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন। এ সময় হত্যার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন তারা। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলকে শহীদ শরীফ ওসমান হাদি এবং ফজিলতুন্নেসা হলকে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগমের নামে নামকরণের ব্যাপারে শিক্ষার্থীরা মতামত দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। নাম পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে একথা বলেন তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাসিস্টের সমস্ত চিহ্ন মুছে ফেলা হয়েছে। এছাড়াও জুলাই গণহত্যার সমর্থন দেয়া শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান ডাকসু ভিপি। পরে উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে স্মারকলিপি জমা দেন ভিপি সহ অন্যরা। আমার হলের মেয়েদের আকাঙ্ক্ষা ছিল যে মুক্তিযুদ্ধকে, যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসকে সবসময় পুরুষতান্ত্রিক লেন্সে দেখা হয়,
সেই জায়গা থেকে একজন নারী মুক্তিযোদ্ধাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি মেয়েদের হলের নামের মধ্যে আমার হলের নামে যেন স্বীকৃতি দেওয়া হয়। নামের প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি সবসময় সংগ্রাম জারি রেখেছেন। বাংলাদেশের ইসলামের পক্ষে তিনি সবসময় কথা বলেছেন। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি, এই নাম প্রস্তাবনা এসেছে এবং শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থীরা এই নামের পক্ষে প্রস্তাবনা দিয়েছে এবং এই নামের প্রস্তাবনা এবং শিক্ষার্থীদের স্বাক্ষর সহ আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিব। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তেজগাঁও কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক সাধারণ ছাত্র মারা গেছে। কোনো হত্যাকারীকে আশ্রয় দেয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করতে। দুপুরে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস আর লক্ষ্মীপুরের শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রাকিব আরও বলেন, একটি ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে মবের কালচার তৈরি করেছে। ছাত্রদল প্রতিহত করা শুরু করলে এরা কেউই কোনো ক্যাম্পাসেই টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে দুপুর 12:30টার দিকে প্রতিবাদ মিছিল বের করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সভাপতিত্ব করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমরা ধিক্কার জানাই এ ধরনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এ ধরনের উগ্রবাদ, এ ধরনের মব কালচার যারা প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুদানের আবিতে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সেনা সদস্যর দাফন সম্পন্ন হয়েছে। তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে যথাযথ মর্যাদায় সমাহিত করা হয়। রোববার বিকেলে নাটোরে কর্পোরাল মাসুদ রানাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে দুপুরে মরদেহবাহী হেলিকপ্টার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। জাতিসংঘের পতাকায় মোড়ানো মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। এছাড়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ গ্রামে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে সেনা সদস্য জাহাঙ্গীর আলমকেও। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এছাড়া রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে দাফন করা হয়েছে আরেক সেনা সদস্য শামীম রেজার মরদেহ। সেনাবাহিনীর একটি দল গার্ড অফ অনার প্রদান করেন। জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এক মাস 7 দিনের মাথায় খবর আসছে যে রাত্রে তখন 12টা বাজে খবর আসছে যে উনি নাকি সন্ত্রাসীদের ড্রোন হামলায় ইন্তেকাল করছেন। সমত হাসি মুখে বিদায় দিছে। এই অবস্থা হইব যে এটা মানে মান্য নেওয়ার মতো কোনো কিছু নাই। একই জায়গা ছিলাম, একই বিল্ডিং আমরা থাকি, এইভাবেও এই অল্প বয়সে সে মারা যাবে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো কাম্য করে নাই। ভালো ছেলে, ভদ্র ছেলে, ওনাদের কারোর সাথে গন্ডগোল, খুব কষ্ট করে মানুষ হয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 4 লাখ টাকা তুলে দেন। রোববার রাত 9টার দিকে হাসপাতালে যান তারা। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি উপস্থিত ছিলেন। পরে ঘটনার বিষয়ে বেলালের কাছে জানতে চান তারা। এছাড়া চিকিৎসা ও ঘর নির্মাণের আশ্বাস দেন বিএনপি নেতারা। পরে তারা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শনে যান। সেখানে তিনি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলালের ঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে মারা যায় তার মেয়ে আয়েশা আক্তার। এছাড়া বেলাল সহ তার 2 মেয়ে স্মৃতি ও সামিয়া আক্তার বিথি দগ্ধ হয়। চট্টগ্রামের ট্রাফিক পুলিশের ওপর অটোরিকশা চালকদের হামলার ঘটনা ঘটেছে। কর্ণফুলী সেতুর কাছে অভিযান চলাকালীন ট্রাফিক পুলিশের ওপর এই হামলা করেন অটোরিকশার চালকরা।
দুপুরে কর্ণফুলী উপজেলার মাইজেরটেক এলাকায় ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করলে চালকেরা উত্তেজিত হয়ে পড়ে। হঠাৎ করে তারা ট্রাফিক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ট্রাফিক পুলিশের এএসআই সহ কয়েকজন কনস্টেবল আহত হয়। এই ঘটনায় 10 জন অটোরিকশা চালককে আটক করে পুলিশ। পুলিশ জানায়, এলোপাথারি মারধরে ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ইমতিয়াজ সহ কয়েকজন কনস্টেবল আহত হন। পরে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। নওগাঁর হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় 70 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে 2 জনকে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হরিজন সুইপার কলোনির মনিরের বাড়িতে রোববার সকালে অভিযান চালানো হয়। পরে ঘরের তালা ভেঙে প্রায় 70 কেজি গাঁজা ও মদের বোতল উদ্ধার করে পুলিশ। এছাড়া বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করা হয় গাঁজার প্যাকেট। পরে জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়। চট্টগ্রামের টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে TCJA স্পাহানি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় বেস্ট রিপোর্টিং ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এখন টিভির সিনিয়র রিপোর্টার ফয়সাল করিম ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট সঞ্জয় মল্লিক। এছাড়া বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ডেও দ্বিতীয় হয়েছেন তিনি। রোববার রাতে চট্টগ্রাম নেভাল এভিনিউ অফিসার্স ক্লাবে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 18 বছর পূর্তি অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিজয়ীদের সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রতিযোগিতায় রিপোর্টিং ক্যাটাগরিতে দ্বিতীয় হন মাছরাঙ্গা টিভির রিপোর্টার মোহসেনাত শিহাব ও তৃতীয় হন এসএ টিভির সোহাগ কুমার বিশ্বাস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার উপকূলের কাছে আরও একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার আন্তর্জাতিক জলসীমা থেকে ভেনেজুয়েলার উপকূল ছেড়ে আসা তেলবাহী জাহাজ আটক করা হলো। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা। গেল মঙ্গলবার ভেনেজুয়েলার প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজ অবরোধের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পর ভেনেজুয়েলা উপকূল ছেড়ে আসা ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করল মার্কিন কোস্টগার্ড। বেসরকারি তেলবাহী জাহাজ আটকের এই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। কারাকাসের দাবি, আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজ ছিনতাইয়ের পর ট্যাঙ্কারের কর্মীদের গুম করেছে মার্কিন সামরিক বাহিনী। স্কটল্যান্ডের একটি বন্দর এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের মিথিল হারবারের ডক এলাকায় এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ, এতে ব্যাহত হয় জনজীবন। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানায়নি কর্তৃপক্ষ। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি টাউনশিপে বন্দুক সহিংসতায় অন্তত 9 জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি বারের কাছে এই হামলা হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, একদল বন্দুকধারী আচমকাই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালায়। কি কারণে হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল জোহানেসবার্গ শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। এই টাউনশিপের আশেপাশে বেশ কয়েকটি বড় স্বর্ণখনি রয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। এর আগে গেল 6 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় একটি
হোস্টেলে ভয়াবহ বন্দুক হামলা হয়। প্রতিবেশী কলম্বিয়ার সাথে সংঘাত বন্ধে চাপের মুখে নিজেদের স্বার্থের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নেবে না থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সামনে রেখে শনিবার এই তথ্য জানায় ব্যাংকক। মালয়েশিয়ায় সোমবারের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত সংঘাত। গেল সপ্তাহে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই দেশে প্রাণ গেছে 150 মানুষের। সংঘাত বন্ধে দেশ দুটি রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও লড়াই অব্যাহত আছে এখনো। ভারতে বিমানবন্দরের রানওয়েতে অনুষ্ঠিত হয়েছে সরকারি নিয়োগ পরীক্ষা। উড়িষ্যা রাজ্যর হোমগার্ড পদের জন্য এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় 187টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় 8 থেকে 9 হাজার শিক্ষার্থী। এত বেশি প্রার্থীর কোনো স্কুল কিংবা কলেজে জায়গা সংকুলান সম্ভব হচ্ছিল না। এমন অবস্থায় বিমানবন্দরের রানওয়েতে পরীক্ষার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। ড্রোন থেকে তোলা ছবিতে দেখা যায় প্রার্থীরা রানওয়েতে সারিবদ্ধভাবে বসে নিয়োগ পরীক্ষা দিচ্ছেন। এই পদের জন্য খুব সাধারণ যোগ্যতার প্রয়োজন হলেও বেশি যোগ্য অনেকেই এতে অংশ নিচ্ছেন। এবারে খেলার খবর। বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মালয়েশিয়ায় একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে 64টি দলে বিভক্ত হয়ে অংশ নেন প্রবাসীরা। খেলায় বিশেষ অতিথি হিসেবে হাইকমিশনার মঞ্জুরুর করিম খান ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে ব্যস্ততার মাঝেও প্রবাসীদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন জামাল ভুঁইয়া। টুর্নামেন্টের আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে মহান বিজয় দিবসের আনন্দ উদযাপন করতেই এই উদ্যোগ। খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনার ও জামাল ভুঁইয়া। চ্যাম্পিয়ন দলকে স্থানীয় মুদ্রায় 2000 রিঙ্গিত ও রানার্স আপ দলকে সম্মানী হিসেবে দেয়া হয় 1200 রিঙ্গিত। রোববার বিকেল 4টা থেকে বিসিবির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বিপিএল এর টিকিট। প্রথম পর্বে শুধু সিলেটের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিপিএল এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি জানিয়েছে, আংশিক নয়, এবার বিপিএল এর সব টিকিট বিক্রি হবে অনলাইনে। আর আগামী 26 ডিসেম্বর বিপিএল এর উদ্বোধন ম্যাচ দুপুর 2টার পরিবর্তে শুরু হবে 3টায়। মূলত ম্যাচের আগে ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতেই ম্যাচের শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে, যে কারণে দ্বিতীয় ম্যাচ শুরুর সময়ও এসেছে পরিবর্তন। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচ রাত 7:45 শুরু হবে। এদিকে 21 ডিসেম্বর বিকেল 4টা থেকে শুরু হবে বিপিএল এর দ্বাদশ আসরের টিকিট বিক্রি। সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য 200 টাকা। এছাড়া 250, 500, 600 ও 2000 টাকায় আলাদা আলাদা ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন দর্শকরা। বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রা নজর কেড়েছে ইউরোপিয়ান ইউনিয়নের। ফুটবলের উন্নয়নে পাশে থাকতে আগ্রহী তারা। এ লক্ষ্যে বাফুফে ভবনে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে ইইউ রাষ্ট্রদূত। এদিকে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছে বাফুফে সভাপতি তাবিত আওয়াল। দেশের ফুটবলের কোনো ক্ষেত্রে ইইউ বিনিয়োগে আগ্রহী সেটি জানান তিনি। We are here as the European Union to explore how we can partner with the Football Federation, how we can sponsor the Football Federation in order to identify talent in each of the 64 districts of Bangladesh, and in order to help this country to find its place on the international scene when it comes to sport competitions. ফিউচারে একটা প্রপোজাল দিব, এই প্রপোজালের উপরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কিভাবে বাংলাদেশের সাথে কাজ করা যায়। বাট একটা পর্যায়ে আমরা চাই যে অতি দ্রুত একটা পার্টনারশিপে আমরা চলে আসতে। আজকে মূলত আমরা একটা মত বিনিময় সভা করলাম, আইডিয়াজ এক্সচেঞ্জ। দোনোজনেরই কিন্তু অ্যাম্বিশন ইজ ইন ওয়ান প্লেস, টু হেল্প ডেভেলপ বাংলাদেশ অ্যান্ড হেল্প ডেভেলপ বাংলাদেশের ফুটবল।
শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।